গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদিন্দু মাহমুদ, আমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। তো আজকে আমাদের পার্ট শুরু হচ্ছে হিটের লাস্ট পার্টটা, ফ্লো অফ হিট। ফ্লো অফ হিট মানে কি করে তাপ এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, তার মেনলি তিনটা প্রসেস আছে। সেটা হচ্ছে কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন, আমরা তিনটা প্রসেস সম্পর্কে আজকে পড়বো। এবং তিনটা প্রসেসের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট পার্টটা এখানে একটু বড় আছে, তো গল্প অনেক ঢুকিয়ে দিয়েছে। তা আমরা ভিডিওটাকে ছোট করার জন্য যে পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা নিয়ে আলোচনা করবো, আর যে পার্টগুলো মোটামুটি অতটা ইম্পর্টেন্ট না সেটা মুখে বলে দেব বা স্কিপ করে যাব, ঠিক আছে? আর তোমাদের সবার কাছে একটা করে সহায়িকা আছে, তো সহায়িকাটাকে যেখানে যেখানে সহায়িকা থেকে পড়তে বলবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা সহায়িকাটা ইউজ করে কিন্তু পড়ে ফেলবা, ওকে? তো আমরা চলে আসি ফ্লো অফ হিটের ক্ষেত্রে। প্রথমে দেখো একটা কি বলেছে, একটা রুলার, কি উডেন রুলার নিয়েছে এবং একটা গরম জলের মধ্যে উডেন রুলারটাকে ঢুকিয়েছে, ঠিক আছে? তো উডেন রুলারটাকে যদি ঢোকায় তাহলে কি হবে, দেখা যাবে যে আরেক প্রান্তটা, যে প্রান্তটা জলের মধ্যে ঢোকানো আছে আর যে প্রান্তটা বাইরে আছে, তুমি যে অনেকক্ষণ ধরে যে প্রান্তটা যদি বাইরে আছে সেটাকে যদি ধরে থাকো তাহলে কিন্তু কোনো তাপের অনুভব কিন্তু পাবা না। কিন্তু অপরদিকে তুমি যদি স্টিলের তৈরি একটা এই যে স্পুন, স্টিলের যদি স্পুন, একটা চামচকে যদি গরম জলের মধ্যে ঢুকিয়ে রাখো আর একটা সাইডে যদি হাত দিয়ে দাও, তাই কিন্তু ধীরে ধীরে কিন্তু যে সাইডটাতে হাত দিয়ে আসো সেই সাইডটা কিন্তু গরম হয়ে উঠতেছে, রাইট? তো এটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণটা হচ্ছে কন্ডাকশন অফ হিট। তো এখানে চলে আসতেছে নেক্সট এই প্যারাতে, নিচের দিকে দেখো, দিস প্রসেস বাই হুইচ হিট ফ্লোস থ্রু এ সলিড সাবস্টেন্স ইজ কল্ড কন্ডাকশন। তাহলে সলিড সাবস্টেন্সের মধ্যে দিয়ে হিট যে ফ্লো হচ্ছে গরম অঞ্চল থেকে ঠান্ডা অঞ্চলের দিকে, উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে, এটাকে আমরা বলছি কন্ডাকশন। In this process, neither the substance nor any particle, atom, molecules, ions in it undergoes any net displacement. Only thermal energy can flow from one end to the other end of it. এর মধ্যে যে অ্যাটমস, মলিকিউলস বা আয়ন্স আছে তাদের কিন্তু কোনো রকমের স্মরণ হয় না, অর্থাৎ অ্যাটমগুলো কিন্তু কখনো তাপ গ্রহণ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় না, বা মলিকিউলগুলা বা আয়নরা কিন্তু ছোটাছুটি এক্ষেত্রে করে না। অ্যাটম, মলিকিউল, আয়নরা কিন্তু তার নিজ নিজ পজিশনে কিন্তু ফিক্স থাকে, আর হিটটা কিন্তু এক সাইড থেকে এক সাইডে কন্ডাকশন হয়, ঠিক আছে? The substance through which heat can flow easily are called good conductors of heat. The substance through which heat cannot flow easily are called the bad conductors. যারা সহজেই তাপটাকে পরিবহন করতে পারে তারা গুড কন্ডাক্টর অফ হিট হলো, আর যারা সহজে তাপটাকে পরিবহন করতে পারে না, তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে না, তারা হলো ব্যাড কন্ডাক্টর অফ হিট হলো। তো এখানে একটা জিনিস আন্ডারলাইন করে রাখো, ইলেকট্রনস ইন এ মেটাল প্লে দ্য মেজর রোল ইন কন্ডাকশন অফ হিট থ্রু ইট। এখানে কিন্তু যে ইলেকট্রনগুলো আছে ওই মেটালের মধ্যে, সেই ইলেকট্রনগুলো কিন্তু মেইনলি এরা কিন্তু দায়ী কন্ডাকশন অফ হিটের জন্য, ঠিক আছে? কপার, অ্যালুমিনিয়াম, স্টিল আর গুড কন্ডাক্টার্স অফ হিট, সো দ্য কুকিং ইউটেন্সিলস আর মেড অফ দিস মেটাল, ঠিক আছে? কুকিং ইউটেন্সিলস মানে আমাদের যে রান্নার যে বাসনপত্র আছে সেগুলো কিন্তু এই ধরনের গুড কন্ডাক্টর অফ হিট দিয়ে কিন্তু তৈরি করা আছে। তারপর দেখো একটা ছক দেওয়া আছে, এই ছকটা তোমরা সহায়িকাতে পেয়ে যাবে, তা আমি এটা নিয়ে ডিসকাশনে যাচ্ছি না। তারপরে দেখো একটা কি বলেছে, একটা রুলার, উডেন রুল, এবার রুলার না সরি, এবার একটা উডেন পেন্সিল নিয়েছে। উডেন পেন্সিল নিয়ে তার একটা সাইডকে কাগজ দিয়ে র্যাপ করেছে। কাগজ দিয়ে র্যাপ করার পর তুমি কি করলা, উডেন পেন্সিলটা যে কাগজ দিয়ে র্যাপ করা যে প্রান্তটা আছে সেটাকে আগুনের মধ্যে ধরলা। দেখা যাচ্ছে যে কাগজটা যেটা আছে র্যাপ করা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আগুন ধরে যাচ্ছে, সেটাতে খুব তাড়াতাড়ি আগুন ধরে যাচ্ছে। অপর দিকে নিচে কিনেছে একটা টং নিয়েছে। টং মানে হচ্ছে সাঁড়াশি। সাঁড়াশির এক প্রান্ত, সাঁড়াশিটা তো মেটালের তৈরি, আর এটা হচ্ছে গুড কন্ডাক্টর, কিন্তু উডটা ছিল, উড পেন্সিলের উডটা হচ্ছে ব্যাড কন্ডাক্টর। তো টঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে, কাগজ র্যাপ করে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু দেরিতে হচ্ছে কাগজটা কিন্তু পড়ছে। এবার এটার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু উড ব্যাড কন্ডাক্টর অফ হিট, তাহলে উড কিন্তু যে হিটটা ওই বুনসেন বার্নার থেকে পাচ্ছে সেটা কিন্তু ট্রান্সফার করতে পারছে না। ওইটুকুন জায়গায় যে প্রান্তটাকে হিট করা হচ্ছে সেইটুকুন প্রান্ততেই সমগ্র হিট জমা হতে শুরু করছে, হিট অ্যাবজর্ব করতেছে, আর ওইটুকুন প্রান্ততেই হিট কিন্তু জমা হতে শুরু করছে। ফলে ওই যে পার্টিকুলার পয়েন্টটাতে তুমি
হিট আপ করছো সেই পয়েন্টটার কিন্তু টেম্পারেচার বাড়তেছে এবং এত তাড়াতাড়ি সেই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে যে কাগজটা পুড়ে যাচ্ছে। অপরদিকে মেটালের সাঁড়াশিটার একটা প্রান্তকে যখন তুমি উত্তপ্ত করতেছো তখন কি হচ্ছে, সাঁড়াশিটা কি হচ্ছে তাপের সুপরিবাহী, অর্থাৎ গুড কন্ডাক্টারস অফ হিট। তাহলে মেটালটা যেহেতু গুড কন্ডাক্টর অফ হিট, যে তুমি হিট দিচ্ছ হিটটা কিন্তু পাস করে দিচ্ছে দূরে, হিট দিচ্ছ হিটটা কিন্তু পাস করে দিচ্ছে দূরে, হিট দিচ্ছ হিটটা কিন্তু পাস করছে দূরে, ফলে ওই পার্টিকুলার পয়েন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হাই টেম্পারেচারে কিন্তু পৌঁছাতে পারতেছে না, কারণ হিটটা যেটা পাচ্ছে সেটা কি হচ্ছে দূরে পাস করে দিচ্ছে। তো তাহলে এই পয়েন্টটা তো খুব বেশি হিট আপ কি হচ্ছে না, তাহলে খুব বেশি হিট আপ হতে গেলে অনেক টাইম লাগবে, তাই জন্য সেক্ষেত্রেও কাগজটা পুড়তেছে। কিন্তু উডেন পেন্সিলের ক্ষেত্রে যেমন খুব তাড়াতাড়ি হিট পাস করতে পারছিল না, তাই ওই প্রান্তটা খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে উঠতেছিল, তাই কাগজ পড়ে যাচ্ছিলো। এক্ষেত্রে হিট পাস করতে পারছে, তাই খুব তাড়াতাড়ি ওই কাগজ যে র্যাপ করা প্রান্তটা উত্তপ্ত হতে পারছে না, তাই জন্য কি হচ্ছে, পড়ছে কিন্তু দেরিতে পড়ছে, ঠিক আছে, ওর তুলনায় দেরিতে পড়ছে। এখানে দেওয়া, এখানে এটা পড়লে হবে তোমাদের। ইট ইজ সো বিকজ মেটাল আর গুড কন্ডাক্টার্স অফ হিট, মেটাল অ্যাবজর্ব হিট অ্যান্ড ট্রান্সমিট ইট quickly to a region far away from the heat source. So the piece of paper which is wrapped over the metallic rod takes more time to reach a temperature when it begins to burn. ঠিক আছে, এটা এখান থেকে এটা অ্যান্সার পেয়ে যাবা। Now try to understand why the piece of paper wrapped over the wood burns so quickly. এটার উল্টাটাই লিখলে হয়ে যাবে, তুমি বলবা ব্যাড কন্ডাক্টরস অফ হিট প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে লিখবা ইট ক্যান নট ট্রান্সমিট হিট কুইকলি। আগেরবার কী ছিল, ট্রান্সমিট হিট কুইকলি টঙ্গের ক্ষেত্রে, আর এর এখানে ইট ক্যান নট ট্রান্সমিট হিট, মানে উল্টো করে লিখলে কিন্তু হয়ে যাবে। এটা তোমরা সহায়িকাতে ঠিক পেয়ে যাবা, তো এটা থেকে সহায়িকা থেকে পড়ে নিবা একই জিনিস। এরপর কি বলছে, একটা থিন পেপার নিয়েছে, পেপারটাকে এরকম 4 ভাঁজ করছে, মাঝখান থেকে আবার ফোল্ড করছে, তারপর আবার ফোল্ড করছে, ফোল্ড করে 3টা কোয়াড্রেন্ট 3টা পার্টকে 4 ভাঁজের মধ্যে 3টা ভাগকে এক জায়গায় রাখছে, একটা ভাগকে আলাদা করছে। করলে কি হচ্ছে, এরকম একটা ফানেলের মতো শেপের একটা জিনিস তোমরা পাবা, ঠিক আছে। এটা আমি কাগজ দিয়ে করিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, আমি যখন পড়াবো তখন আমি দেখিয়ে দেবো কী করে এটা করা যায়। তো এই ফানেল শেপটা, এবার এখানে যে কাগজটা নেওয়া আছে এটা প্রচণ্ড পাতলা একটা কাগজ, ঠিক আছে। তো পাতলা কাগজের মধ্যে এবার আমি জল নিয়েছি, এবার বলতে চাচ্ছি যে যদি আমরা যদি কাগজটাকে যদি হিট আপ করি, তাহলে এই কাগজটা পাতলা কাগজটা দিয়ে যে হিটটা সেটা সরাসরি ওই জলের মধ্যে ঢুকছে এবং জলটা টকবক টকবক করে ফুটতে শুরু করে দিচ্ছে, কিন্তু কাগজ কিন্তু পড়তেছে না, ঠিক আছে, কারণ কাগজের যে বার্নিং পয়েন্টটা সেটা কিন্তু জলের টকবক করে ফুটতেছে সেটা থেকে অনেক বেশি কাগজের বার্নিং পয়েন্টটা, ঠিক আছে। এর ফলে কী হচ্ছে, পাতলা কাগজ হিট দিচ্ছি, পাতলা কাগজটা অতটা হিট অ্যাবজর্ব করতেছে না, সোজাসুজি জলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। পাতলা কাগজ হিট অ্যাবজর্ব করছে না, সরাসরি জলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, তাহলে পাতলা কাগজটা কী হচ্ছে, পুড়ছে না, আর ওই জলটা কী হচ্ছে, হিটটা অ্যাবজর্ব করতেছে এবং টকবক করে ফুটতেছে, ঠিক আছে। তো মোটা কাগজ নিলে কী হবে, মোটা কাগজটা কী করতে পারবে না, হিটটাকে জল অবধি পাঠাতে পারবে না, নিজে অ্যাবজর্ব করবে হিটটাকে, তাহলে মোটা কাগজ হলে কিন্তু মোটা কাগজটা পুড়ে যাবে, কিন্তু পাতলা কাগজ হলে কিন্তু পড়বে না, ঠিক আছে। তো আমি একবার পড়ে নিচ্ছি, ওই জিনিসটাই বলা, এ থিন স্কোয়ার পিস অফ পেপার ইজ ফোল্ডেড টুয়াইস as shown in the figure. It is given the shape of the cone by keeping 3 quadrants on one side and rest in the other. Some water is poured in this cone and the thin side of the cone is held in the burning flame of the candle. Within a short time the water starts boiling but the paper does not catch fire. ঠিক আছে, paper does not catch fire কিন্তু water starts boiling. The temperature required to burn paper is much higher than that required for the boiling of water. Heat flows easily through the thin piece of paper. As a result of it, water can boil without burning the paper. ঠিক আছে, water can boil without burning the paper. এটা হলো যেটা বললাম সেটাই। আর এবার বলছে যদি মোটা কাগজ নেই তাহলে কী হবে, if we perform the same experiment by using a piece of thick paper, the paper will burn. thick paper দিলে পেপারটা পুড়ে যাবে। হিট ক্যানট ফ্লো ইজিলি থ্রু দ্য thick paper, এর মধ্যে দিয়ে হিটটা খুব সহজে ট্রান্সফার করতে পারবে না জলের মধ্যে, ক্যানট flow easily through the thick paper, so the temperature of the paper will rise and quickly and it will start burning এবং সেটা পুড়ে যাবে। এরপর দেখো একটা এক্সপেরিমেন্ট
করেছে, যেখান থেকে বলবে যে জল মানে ওয়াটার ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট। ঠিক আছে, কি করেছে দেখো, একটা টেস্ট টিউব নিয়েছে, টেস্ট টিউবের 3/4 অংশ জল দ্বারা পরিপূর্ণ করেছে। ঠিক আছে, করে কি করছে, একটা মেটালিক ওয়্যার দিয়ে একটা বরফের টুকরাকে নিচে অবধি ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, আয়রন ওয়্যার, ঠিক আছে, দিয়ে একটা বরফের টুকরোকে বেঁধে ওটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, জলের ভেতরে। এবার জলের দেখো নিচের প্রান্তটাকে উত্তপ্ত করতেছে না, উপরে কিন্তু উপরের দিকে যে জলটা আছে টেস্ট টিউবের সেটাকে কিন্তু হিট আপ করছে। তাহলে সেই প্রান্তটা কিন্তু প্রচণ্ডভাবে উত্তপ্ত হচ্ছে এবং সেটা টকবক টকবক করে ফুটে বাষ্পও পরিণত হচ্ছে। ঠিক আছে, স্টিম জেনারেট করতেছে উপর দিকটা ফুটে, কিন্তু দেখো নিচের দিকে যে বরফটা আছে সেটা কিন্তু গলছে না। তাহলে কেন গলছে না, কারণ যে উপরে যে প্রান্তটা উপরের যে জলটা আছে সেটাকে হিট আপ করতেছে, সেই হিটটা কিন্তু নিচ অব্দি থ্রু কন্ডাকশন কিন্তু যেতে পারতেছে না। তাই জন্য নিচে টেস্ট টিউবের নিচে যে বরফটা আছে সেটা কিন্তু গলছে না। তাই জন্য এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াটার ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট, এটা বলেছে। তারপর এখানে একটা এক্সাম্পল নিয়েছে যে মোস্ট অফ ইউ হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট ইউ ফিল ওয়ার্ম ইন ওয়াটার হোয়েন ইউ ওয়্যার ক্লোথস মেড আপ অফ কোয়ার্স থ্রেড। মানে কি বলছে, মোটা মোটা কাপড় যদি আমরা পরি একটা শীতকালে, মোটা কাপড় আমরা সাধারণত শীতকালে পরে থাকি, বাট ইউ ফিল ওয়ার্মার হোয়েন ইউ ওয়্যার টু সিমিলার ক্লোথস মেড আপ অফ ফাইন থ্রেডস। নাও লেট আস ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিজন হোয়াই ডু উই ফিল ওয়ার্মার ইন দ্য লেটার কেস। মানে কিছু বলতে যাচ্ছে যে আমরা দুটো পাতলা যদি আমরা জামা পরি আর একটা মোটা জামা পরি, তাহলে কিন্তু দুটো পাতলা জামার ক্ষেত্রে আমরা কিন্তু বেশি গরম অনুভব করবো। একটা মোটা জামার তুলনায় দুটো পাতলা জামাতে কিন্তু আমরা বেশি গরম কিন্তু অনুভব করব। এবার বলছে যে এটা কেন অনুভব করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, একটা জিনিস মাথায় রাখতে হবে, জল যেমন আমাদের ব্যাড কন্ডাক্টর অফ হিট, ঠিক তেমনি এয়ারও কিন্তু আমাদের ব্যাড কন্ডাক্টর অফ হিট। দুটো আমি যদি জামা পরি, তাহলে একটা জামা উপর আরেকটা জামা, তাহলে এটা আমার ধরো শরীর, এটা আমার একটা জামা, তার উপর আরেকটা জামা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা জামা, তাহলে এই জামা আর এই জামার মধ্যে কিন্তু একটা এয়ার গ্যাপ আছে, রাইট? এই এয়ার গ্যাপের জন্য কি হচ্ছে, এই জামা থেকে এই জামাতে হিট কিন্তু ট্রান্সমিট করতে পারছে না, মানে থ্রু কন্ডাকশন হিট কিন্তু এখান থেকে এখানে যেতে পারছে না। মানে এই জামা অবধি যাবে, তারপর তো এখান থেকে থ্রু রেডিয়েশন চারিদিকে ছড়াবে, তাহলে এখান থেকে থ্রু কন্ডাকশন এখান থেকে এখানে হিট অবধি যেতে পারছে না। তাহলে হিটটা কি হচ্ছে, আমাদের শরীরের ভেতরেই থাকছে, হিট কোথাও বেরোতে পারতেছে না, কারণ এই জামাটা আর এই জামাটার মাঝখানে একটা কি আছে, একটা এয়ারের একটা লেয়ার আছে। ঠিক আছে, যে এয়ারের লেয়ারটাকে ভেদ করে হিট কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু যেতে পারছে না। তো এটা হচ্ছে কারণ। তাহলে হিটটা আমাদের শরীরে থাকছে, হিট আমাদের শরীরে থাকছে, আমাদের শরীর থেকে বেরোতে পারছে না, তাই আমাদের কি হচ্ছে, গরম লাগছে, ঠান্ডা লাগছে না। ঠিক আছে, খুব সুন্দর করে এটা নিশ্চয়ই তোমরা সমাজের সহায়িকাতে পেয়ে যাবো, ওখান থেকে ভালো করে ল্যাঙ্গুয়েজ ইউজ করে পড়ে নেবা। ঠিক আছে, তারপর কি বলছে, ইউজুয়ালি ডিউরিং দ্য টাইম অফ ট্রান্সপোর্টেশন অফ আইস ব্লক from one place to another place, ice block are covered by sawdust. Sometimes they are covered by the jute cloth. Air remains trapped within the space between the particle in the sawdust. Air, jute, sawdust are bad conductors of heat, so heat from an external source cannot flow through the sawdust to ice. This prevents the ice from melting quickly. এটা তো বই থেকে তোমরা পেয়ে গেলে, তাহলে সহায়িকা থেকেও পড়ে নিতে পারো। যে ব্যাপারটা হচ্ছে যে আমরা বড় বড় কাঠের যে পাত্র আছে, কাঠের বক্স আছে, তার মধ্যে কী করি, বরফ রেখে ওটা বরফটার উপর কাঠের গুঁড়ো, এটা সডাস্ট বলতে কাঠের গুঁড়ো কথা বলা হচ্ছে, কাঠের গুঁড়ো বা জুটের কাপড় আমরা কিন্তু দিয়ে দিই। কেন দেই, তার পিছনে কারণ হলো হচ্ছে যে জুটের মাঝখানে তো ছোটো ছোটো এয়ার পোর্স আছে, পোর্স মানে ছোটো ছোটো ফুটো আছে এবং সেটা এয়ার দ্বারা পরিপূর্ণ। আবার যদি কাঠের গুঁড়োর কথা ভাবি, তাহলে কাঠের গুঁড়োর মাঝখানেও এয়ার আছে। ঠিক আছে, ওই এয়ার দ্বারা পরিপূর্ণ। এবার এয়ার থাকলে কী হচ্ছে, যে না বাইরে থেকে হিট ভেতরে ঢুকতে পারছে, না ভেতরের হিট বাইরে যেতে পারছে, কোনো কিছুই হচ্ছে না। তো এখানে মেইনলি বরফ, তো তাই বরফের ক্ষেত্রে কী করতে হবে, বরফটা কিন্তু হিট অ্যাবজর্ব করবে পরিবেশ থেকে। তাহলে বাইরে থেকে হিট কিন্তু থ্রু পোর্স, মানে যেটা এয়ার ফিল্ড পোর্স, সেটার মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করতে পারছে না। ঠিক আছে,
তাহলে প্রবেশ করতে পারতেছে না, তাই জন্য বরফটা কিন্তু গলছে না। সেই একইভাবে দেখো এখানে বলছে হাতিরা নিজেদের শরীরটাকে কী করে গরম লাগে, ওরকমই নিজের শরীরে ধুলাবালি মাখিয়ে দেয়, বা ধুলোবালির মাঝখানেও আমাদের এয়ার আছে, ঠিক আছে। ধুলোবালির মাঝখানে এয়ার আছে, যার কারণে কিন্তু হিটের কিন্তু কন্ডাকশনটা হচ্ছে না। তার জন্য কিন্তু উইন্টারের সময় এলিফ্যান্টের শরীরটা কিন্তু গরম থাকে, ঠিক আছে। ঠান্ডার সময় তাহলে শরীরের ভেতরকার যে তাপটা সেটা বাইরে বেরোতে পারছে না, কারণ বাইরে ধুলোবালি মাখা আছে এবং সেখানে এয়ার আছে, আর এই থ্রু এয়ারের মধ্যে দিয়ে বাইরে যেতে পারছে না। তো ওয়াই ডু ইউ ওয়ার উলেন গার্মেন্টস ইন উইন্টার, ওই একই কেস, উলেন গার্মেন্টসের মধ্যেও এয়ার আছে, তো এয়ারের মধ্যে দিয়ে হিট যেতে পারছে না। এটাও ভালো করে পড়বা। হোয়াই ডু ইউ ফিল কমফোর্টেবল বাই স্লিপিং আন্ডার ব্ল্যাঙ্কেট ইন উইন্টার, ঠিক আছে। ব্ল্যাঙ্কেটের মধ্যেও এয়ার আছে। সামটাইমস হোয়াই ডু বার্ডস ফ্লাপ ইন আউট দেয়ার ফেদার্স ইন উইন্টার, এটাও একই ব্যাপার। ফ্লাপ ফেদার্স মানে সামটাইমস কি দেখা যাচ্ছে যে উইন্টারের সময় পাখিরা সমস্ত ফেদার পালকটাকে ফুলিয়ে বসে, একটু ফুলিয়ে ঠুলিয়ে বসে। কেন ফোলানোর কথার অর্থ কি, ওখানে এয়ার প্রবেশ করানো আছে। তাহলে এয়ার প্রবেশ করানো থাকলে কি হবে, উইন্টারের সময় ভেতরের হিটটা বাইরে যেতে পারবে না। একই গল্প, এই তিনটা জিনিস তোমরা রেফারেন্স বুক থেকে কিন্তু ভালো করে রেডি করে নিও, ঠিক আছে। অল দিস অবজারভেশনস ক্যান বি explained by the low thermal conductivity of air. থার্মাল কন্ডাক্টিভিটি লো মানে সহজে কিন্তু হিটটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে না। লো থার্মাল কন্ডাক্টিভিটি মানে ব্যাড কন্ডাক্টর, হাই থার্মাল কন্ডাক্টিভিটি মানে গুড কন্ডাক্টর, ঠিক আছে। বিল্ডিংস মেটেরিয়ালস শুড বি ব্যাড কন্ডাক্টরস অফ হিট। বিল্ডিংস মেটেরিয়ালস ব্যাড কন্ডাক্টর অফ হিট কেন হবে, কারণ গ্রীষ্মকালে যদি খুব বাইরের উষ্ণতা যদি বেশি হয়, বাইরের তাপমাত্রা বা বাইরে প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার হাই, তাহলে বাইরে থেকে হিট ভেতরে যদি প্রবেশ না করতে পারে, মানে না করাতে চাও, বাইরের হিটটাকে ভেতরে যদি প্রবেশ না করাতে চাও, তাহলে তোমাদের যে দেওয়ালগুলো আছে সেটাকে ব্যাড কন্ডাক্টরের হতে হবে, তাহলে তো বাইরে থেকে ভেতরে হিট আসতে পারবে না। যদি দেওয়ালটা যদি তুমি টিনের তৈরি করো বা কোনো হচ্ছে কন্ডাক্টিভ মেটেরিয়ালের তৈরি করো, তার বাইরে থেকে হিট সহজে আসবে। টিনের তৈরি যদি টিনের তৈরি যদি দেওয়ালের কোনো ঘরে থাকো, তাহলে ওখানে কিন্তু গরমে একদম সেদ্ধ হয়ে যাবে, কারণ ওগুলো গুড কন্ডাক্টর অফ হিট, বাইরে থেকে হিটটা সহজেই ঘরে ঢুকে যাবে। তো এগুলা রেফারেন্স বুক থেকে রেডি করে নাও। Hay and mud are bad conductors of heat, so the house made up by hay and mud are warm in winter and cool in summer. তাহলে হে অ্যান্ড মাড বলতে মাটি এবং খড়ের তৈরি যে গ্রামের অঞ্চলে যে বাড়িঘর থাকে সেটা কিন্তু ঠান্ডা থাকে, ঠিক আছে, কারণ ওগুলো ব্যাড কন্ডাক্টর অফ হিট, বাইরে থেকে হিট ভেতরে প্রবেশ করতে পারে না বা ভেতর থেকে হিট বাইরে যেতে পারে না। তাই জন্য ওটা যখন সামার থাকে তখন ভেতরটা ঠান্ডা, আর উইন্টারের সময় গরম থাকে। তো এটাই আর কি, এটা একটু রেডি করে নেবা। আইস ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট, আইস ব্যাড কন্ডাক্টর, সো ইগলু আর মেড আপ অফ আইস, ইনসাইড অ্যান ইগলু ইট ইজ ওয়ার্মার দেন দ্য এনভায়রনমেন্ট আউটসাইড। এই জন্য ইনসাইড অফ ইগলু হচ্ছে ওয়ার্মার কিন্তু। Those who have the experience of bathing in a pond in summer may have felt that the upper layer of the water is warmer than the lower layer. This is reversed in winter. This happens because water is bad conductor of heat in which layer আছে, মানে কিছুই না, খুব সোজা ব্যাপার। একটা হচ্ছে ইগলু হচ্ছে যেহেতু আইস দিয়ে তৈরি হয়, তো একই ওই মাড আর হের মতো ব্যাড কন্ডাক্টর অফ হিট। সো ইগলুর ভেতরে কি হবে, ইগলুর যদি ব্যাড কন্ডাক্টর অফ হিট হয়, এগুলোর ভেতরে ঢুকে একটা লণ্ঠন যদি জ্বালাও, তাহলে এগুলোর ভেতরটা গরম হচ্ছে, তাহলে সেই গরম হলে ভেতরকার পরিবেশ গরম, কিন্তু ভেতরকার যে হিটটা ওই লণ্ঠনের জন্য তৈরি হচ্ছে, সেই হিটটা কিন্তু থ্রু ইগলু বাইরে যেতে পারতেছে না, ঠিক আছে। তাই জন্য কি হচ্ছে, হিটটা যদি বাইরে না যেতে পারে থ্রু কন্ডাকশন, ঠিক আছে, তাহলে ভেতরটা ওয়ার্মই থাকছে। বা বাইরে থেকে মানে কন্ডাকশন ভালো না মানে কি, হিট ভেতর থেকে বাইরে আসছে না বা বাইরে থেকে ভেতরে আসছে না, দুটার কোনোটাই হবে না। সো একদিক থেকে ওই জন্য ঠান্ডার যে শীত প্রধান অঞ্চলে সেখানে কিন্তু ইগলুর তৈরি অঞ্চলে কিন্তু এরা বসবাস করে। এখানে ডান দিকে দেখো একটা আছে যে ইগলু কোথায় থাকে, তো এটা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। অ্যান্ড ইগলু ইজ এ ডোম শেপড হাট অফ দ্য এস্কিমোস অফ থুলে এরিয়া অফ গ্রিনল্যান্ড। এই থুলে এরিয়াটা একটু মাথায় রাখো, গ্রিনল্যান্ডে বেশি দেখা যায় এটা থুলে এরিয়া। ইগলুস আর মেড অফ আইস। আর বলছে যে এখানে
তোমরা যদি পুকুরের জলে সাঁতার কাটো তাহলে এই অভিজ্ঞতা হবে যে পুকুরের জল তো ওয়াটার ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ ইট, তাহলে যে সারফেসে আছে, যেটা সারফেস ওয়াটারটা আছে, তার উপর সূর্যের আলোটা এসে পড়ছে, সারফেস ওয়াটারটা হিট আপ হচ্ছে, কিন্তু যেহেতু ব্যাড কন্ডাক্টর অফ হিট, সেই হিটটা কিন্তু নিচ অবধি মানে জলের গভীরে কিন্তু ট্রান্সমিট করতে পারছে না। তাহলে উপরের অঞ্চলটা থাকছে প্রচণ্ড গরম, আর যত তুমি সাঁতার কাটতে কাটতে যত নিচে যাবে তত কিন্তু জলের নিচটা হয়ে যাবে ঠান্ডা, কারণ ব্যাড কন্ডাক্টর অফ হিট, হিটটা কিন্তু নিচ অবধি পাস করতে পারছে না, নিচে ঠান্ডা। তাহলে গ্রীষ্মকালে কি থাকবে, মাছেরা নিচের দিকে বসবাস করবে, নিচে ঠান্ডা, উপরের দিকে সারফেসে তো প্রচণ্ড গরম। আর শীতকালের দিকে কি হবে, শীতকালের দিকে হচ্ছে নিচে প্রচণ্ডই ঠান্ডা, এতই বেশি ঠান্ডা যে ওখানে থাকাই মুশকিল হয়ে যাবে, আর উপর দিকটা একটু তুলনামূলক গরম থাকবে। তো এই জন্য আর কি উইন্টারের ক্ষেত্রে নিচে থাকবে না, উপরের দিকে থাকবে, উইন্টারের দিকে থাকবে উপরের দিকে, আর সামারে থাকবে নিচের দিকে, ঠিক আছে। তো এটা তোমরা রেডি রেখো যে আমরা পুকুরের মাছ কোথায় থাকবে, অ্যাকোয়াটিক অ্যানিমালস কোথায় থাকবে, এটা তোমরা হচ্ছে সহায়িকা থেকে পড়ে নিবা। এবার আমরা চলে আসছি কনভেকশন অফ হিট। কনভেকশন অফ হিট বলতে এখানে অনেক কিছু বলেছে। কনভেকশন অফ হিটে এখানে আমি গল্পটা ভালো করে বলে দিচ্ছি যে কী বলছে। পারহ্যাপস ইউ হ্যাভ নোটিস দ্যাট ইফ ইউ প্লেস ইউর হ্যান্ড ওভার দ্য ওভেন ইউ ফিল হটার দেন হোয়েন ইউ প্লেস ইউর হ্যান্ড বিসাইড দ্য ওভেন, হোয়াই ডাজ ইট হ্যাপেন সো। মানে তোমার হাতটা যদি ওভেন বা উনুনের উপরে রাখো তাহলে কিন্তু বেশি গরম ফিল করবা। তাহলে air nearer to the oven absorb the heat from the oven and expands, so the density of that air decreases and it becomes lighter, but the density of the air which is above remains unchanged. Therefore the weight of the air of a given volume air from the source of heat is greater than that of the equal volume of air near the source of fire. Heavier air comes downward due to the comes down due to the pull of gravity. Relatively hot and therefore lighter air rises upwards to take that place. ঠিক আছে মধ্য কথা হলো হচ্ছে পাতি কথাটা যেটা বলা সেটা বলে রাখি যে কনভেকশন অফ হিটের ক্ষেত্রে কি হচ্ছে, যে উনুনের ছবিটা দেখা যায় তার উপরের যে দেখো এয়ার কি হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট, তাহলে এয়ারের অনেকগুলো লেয়ার আছে। তো হিটটা যদি এই জাস্ট উনুনের উপরের যে লেয়ারটা আছে সেটা যদি অ্যাবজর্ব করে, তারপর একটু অ্যাবজর্ব করবে, তারপর বেশি দূর অবধি কিন্তু হিটটাকে কিন্তু থ্রু কন্ডাকশন কিন্তু পাঠাতে পারবে না। তো এইটুকুন অঞ্চলে হিটটা কিন্তু খুব পরিমাণ, এইটুকুন অঞ্চলে যে এয়ারটা কিন্তু সেটা কিন্তু খুব পরিমাণ হিট অ্যাবজর্ব করছে। তাহলে হিট অ্যাবজর্ব করলে কি হচ্ছে, আমরা সবাই জানি এয়ারটা এক্সপ্যান্ড করে। তাহলে এয়ারটা যদি এক্সপ্যান্ড করে হিট অ্যাবজর্ব করে, তাহলে এই যে গরম আর এক্সপ্যান্ডেড এয়ারটা যেটা তার ডেন্সিটিটা কী হচ্ছে কমে যাচ্ছে যদি খট করে এক্সপ্যান্ড হয়ে যায়। কন্ট্রাকশন মানে ডেন্সিটি হাই, এক্সপ্যানশন মানে ডেন্সিটি কম। তা ডেন্সিটি কম হলে এটা কী হয়ে যাচ্ছে হালকা, তাহলে হালকা বাতাসটা কী হবে এখন উপরের দিকে যাবে, তাহলে হালকা বাতাসটা যাচ্ছে উপরের দিকে। আর উপরে যে ভারী বাতাসটা, ঠান্ডা ভারী বাতাসটা এই যদি উপরে যায় তাহলে নিচের জায়গাটা তো কাউকে দখল করতে হবে, তাহলে উপরের যে ঠান্ডা ভারী বাতাসটা সেটা নিচে আসতেছে, হাই ডেন্সিটির যে ভারী বাতাসটা সেটা কিন্তু নিচে আসতেছে। আবার নিচে যখনই আসবে তখন ওটা ঠান্ডা ছিল ভারী ছিল, এবার ও এখন হিট অ্যাবজর্ব করা শুরু করবে, সেটাও এক্সপ্যান্ড হবে, সেটা তখন কী হয়ে যাবে উত্তপ্ত এবং আবার হালকা বাতাস হয়ে যাবে, সেটা আবার উপরে যাবে, উপরে ভারী বাতাস নিচে আসবে। এভাবে একটা প্রসেস কিন্তু চক্রাকারে চলতে থাকবে। সো এটাই আমাদের হলো হচ্ছে কনভেকশন অফ হিট, এভাবে কিন্তু হিটটা যাচ্ছে। আগেবারের ক্ষেত্রেও কন্ডাকশন অফ হিটে কিন্তু আমাদের অ্যাটমস মলিকিউলস এগুলার কিন্তু কোনো রকমের ফ্লো হচ্ছিল না, যে যার নিজের জায়গা থেকে কাঁপতেছিল, ঠিক আছে। আর ইলেকট্রনস একটা মেন পার্ট রোল প্লে করছিল, কিন্তু কোনো অ্যাটমস বা মলিকিউলস বা আয়ন্সের কিন্তু কোনো রকমের ফ্লো কিন্তু হচ্ছিল না। বাট এই কনভেকশন অফ হিটের ক্ষেত্রে কিন্তু আমাদের এয়ার মলিকিউলসগুলো কিন্তু ফ্লো হচ্ছে, তাহলে এখানে কিন্তু উইদাউট এয়ার কনভেকশন হওয়া সম্ভব না। তাহলে কোনটা দুটো নেসেসারি পয়েন্ট, কোন দুটো লাগবে কনভেকশনের জন্য যদি জিজ্ঞাসা করে, তাহলে উইদাউট এয়ার বা উইদাউট এনি মিডিয়াম, ঠিক আছে, আমাদের কিন্তু কনভেকশন হওয়াটা সম্ভব নয়। আর কনভেকশন কিন্তু সলিড আর লিকুইডের ক্ষেত্রে সম্ভব, ঠিক আছে। সলিড আর লিকুইড কেন বলি, লিকুইড আর গ্যাসের ক্ষেত্রেই সম্ভব। সলিডের ক্ষেত্রে তো আর সলিড এরকম করে যাবে না আসবে না এরকম তো হবে না। সলিডের ক্ষেত্রে কন্ডাকশন আর লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু থ্রু কনভেকশন কিন্তু হিট একটা স্থান থেকে আরেকটা স্থানে কিন্তু যাবে, ঠিক আছে।
তো একটা ফার্স্ট পয়েন্ট হলো হচ্ছে একটা মিডিয়াম লাগবে, সেকেন্ড পয়েন্ট হলো হচ্ছে গ্র্যাভিটি লাগবে। উইদাউট গ্র্যাভিটি কিন্তু এটা কিন্তু সম্ভব না। গ্র্যাভিটির জন্যই কিন্তু উপরের যে ভারী বাতাসটা কিন্তু সেটা নিচে আসতেছে, রাইট? তো এই জন্য এই লাস্টে এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো, হিট সার্কুলেশন ইন দিস প্রসেস ইজ নট পসিবল উইথাউট এ মেটেরিয়াল মিডিয়াম, আর সার্কুলেশন অফ হিট ইজ অলসো নট পসিবল ইন এ প্লেস হোয়ার দেয়ার ইজ নো গ্র্যাভিটেশনাল ফোর্স। একই গল্প, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা বিকারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছে এবং একই সার্কুলেশন ওখানে হচ্ছে, ওটা লিকুইডের মধ্যে আছে, এটা গ্যাসের মধ্যে, এটা হচ্ছে লিকুইডের মধ্যে আছে। ফালতু ভিডিও বাড়ায় দাব নাই, এটা পড়ে নেও, ঠিক আছে? তারপর দেখো কনভেকশন কারেন্ট কি বলেছে, দ্য হটার পোর্শন অফ এ গ্যাস অর এ লিকুইড আর লাইটার সো দে মুভ আপওয়ার্ড অ্যান্ড দ্য কুলার পোর্শন, আর হচ্ছে কি বলছে সো দে মুভ আপওয়ার্ডস অ্যান্ড দ্য কুলার পোর্শন অফ দেম ফ্লো ডাউনওয়ার্ডস। যেটা বললাম, হটার পোর্শনটা উপরের দিকে যাবে, হটার পোর্শনটা উপরের দিকে যাবে কারণ এটা গরম, আর এর ডেন্সিটিটা হয়ে যাচ্ছে কম, ডেন্সিটি কম অর্থাৎ এটা এক্সপ্যান্ড করেছে তাই ডেন্সিটি হয়েছে কম। এটা হালকা বলে উপরে যাচ্ছে, উপরে ভারী বাতাসটা যেটা ডেন্সিটি হাই এবং ভারী সেটা কি হচ্ছে নিচের দিকে এসে পড়ছে, ঠিক আছে? দে ইন্টার্নস রাইস ওয়েন দে গেট ওয়ার্ম, দিস কন্টিনিউয়াস সাইকেল, এই যে সাইকেলটা চলছে এটাকে বলতে হচ্ছে কনভেকশন কারেন্ট। এরপর একটা এক্সপেরিমেন্ট করছে, সেটা আমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আমরা চলে আসতেছি পুরোপুরি ভেন্টিলেশনের ক্ষেত্রে। দ্য এয়ার উই ব্রিথ আউট ইজ ওয়ার্ম, ড্যাম্প অ্যান্ড লেস ডেন্স than ordinary air. It rises up. Houses have openings called ventilators near their ceilings. আমাদের সবার সিলিংয়ে কিন্তু উপরে ভেন্টিলেটর করে আছে, ছোট ছোট খুপড়ি আছে, ওটার মধ্যে দিয়ে কি বাতাস চলাচল করে। অ্যাকচুয়ালি এখানে মূল যে বক্তব্যটা সেটা আমি বলে দিই, অ্যাকচুয়ালি বলতে কি চাচ্ছে। প্রথমে বলতে যাচ্ছে যে আমরা তো সারাদিন ধরে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে একটা বদ্ধ ঘরের মধ্যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, ঠিক আছে? জানলা জানলা বন্ধ থাকতেই পারে, বা একটা জানলা খোলা থাকলো, ঠিক আছে? আর ভেন্টিলেটর যদি না থাকে তাহলে কি হতো, ঠিক আছে? একটা জানলার পাল্লা খুলে রাখছো, বেশি জানলা দরজা বন্ধ করে রাখাটা ঠিক না, আমি বলছি কথা কথা জানলা দরজা খোলা কিন্তু তোমার ভেন্টিলেটরটা নাই, তাহলে কি সমস্যা হতে পারে? তুমি যে তুমি যে বায়ুটা ছাড়ছো সেই বায়ুটা হচ্ছে ময়েস্ট, হচ্ছে মানে ড্যাম্পের কথা বলছে, মানে ওর মধ্যে জলীয় বাষ্প মিশে আছে, অর্থাৎ ওর মধ্যে কিন্তু কিছু পরিমাণ স্টিম মিশে আছে, ওয়ার্ম বা গরম বাতাস কিন্তু, ঠিক আছে? আর লেস ডেন্স মানে ডেন্সিটিটা কম, তাহলে ডেন্সিটি কম হলে এটা হালকা হবে। এর মধ্যে জলীয় বাষ্প অর্থাৎ তোমার ময়েশ্চার যদি থাকে তাহলে সেটা হালকা হয়, আমরা জানি জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা হয়, ভূগোলে আমরা পড়েছিলাম। আর ওয়ার্ম এটা গরম, ঠিক আছে? এবার গরম আর হালকা বাতাসটা যেটা তোমার মুখ দিয়ে বাড়াচ্ছে, মেনলি তো তোমরা কার্বন ডাইঅক্সাইড, সেটা কি হচ্ছে যদি ঘরের মধ্যে আবদ্ধ থাকে তাহলে আমাদের শ্বাস নিতে অসুবিধা হবে, সাফোকেশনের ব্যাপারটা চলে আসবে। তাহলে এই বাতাসটা হচ্ছে হালকা বলে উপরে যাচ্ছে কিন্তু সিলিংয়ের দিকে যাচ্ছে। এইবার সিলিং দিয়ে তো এটাকে তো বেরোতে হবে, ঘর থেকে তো বের করতে হবে, ওটা তো আর জানলা দিয়ে বেরোবে না, কারণ ওটা হালকা বলে উপরে যাচ্ছে। তাহলে উপরেও কিছু একটা ব্যবস্থা থাকতে হবে যেটা দিয়ে ওই বাতাসটা, গরম আর হালকা বাতাসটা বেরো যেতে পারে। তো ওই জন্য উপরে ভেন্টিলেটর থাকে, ওই ভেন্টিলেটর দিয়ে কিন্তু এই বাতাসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে নিউ এয়ারটা, অক্সিজেনটা কোন দিক দিয়ে ঢুকতেছে, হালকা বাতাসটা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ভারী আর ঠান্ডা ভারী বাতাসটা কিন্তু এই জানলা দিয়ে প্রবেশ করছে। তো জানলা দিয়ে আসছে, শ্বাস গ্রহণ করছি, তারপর শ্বাসটা ছাড়ছি, সেটা ডেন্সিটি কম, তারপর সেখানে জলীয় বাষ্প আছে ময়েস্ট, তাই জন্য ওটা কি হচ্ছে হালকা, সেটা উপরে চলে আসে, ভেন্টিলেটর দিয়ে বেরিয়েছে। সো এই যে এটা প্রসেসটা, একে আমরা ভেন্টিলেশন করে বলছি, ঠিক আছে? আর একটা কি বলছে, ইন উইন্টার sometimes kerosene lamp or fire are lighted in a confined room. It is very dangerous to sleep in such a room. Without proper ventilation, concentration of oxygen inside the room is reduced. Then poisonous carbon monoxide is produced along with the carbon dioxide upon combustion of kerosene and coal. As a result, আচ্ছা এখানে একটা বলেছে যে এরকম তো ছোটবেলায় পড়েছো যে একটা বদ্ধ ঘরে কখনো কিন্তু উনুন বা কখনো কিন্তু কেরোসিনের যে হ্যারিকেন সেটা কিন্তু জ্বালিয়ে রেখে ঘুমানো উচিত না। কারণ কি হচ্ছে, কেরোসিন হ্যারিকেন বা উনুন যাই বলো না কেন, ঘরের মধ্যে বদ্ধ ঘর, বাইরে থেকে কোনো অক্সিজেন গ্যাস আসছে না, ভেতরে ঘরের যে অক্সিজেন গ্যাসটা সেটাকে ইউজ করে
এটা জ্বলবে, জ্বললে কি হচ্ছে, ভেতরের অক্সিজেন গ্যাসটা শেষ হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড এগুলো বিষাক্ত গ্যাস, বা এগুলো আমাদের শ্বাস প্রশ্বাসেও সাহায্য করে না। তাহলে এটা অনবরত উৎপন্ন হতে থাকছে আর ভেতরের অক্সিজেনটা ধীরে ধীরে কমতে থাকছে, ফলে কিন্তু তোমার মারা যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। ঠিক আছে, তাহলে জানলার দরজা খোলা রাখতে হবে আর ভেন্টিলেশনেরও ব্যবস্থা রাখতে হবে, মানে উপরে ভেন্টিলেটরটাকেও রাখতে হবে, তাহলে যদি একটু রক্ষে হয়। আদারওয়াইজ মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, তো এরকম না করাই ভালো। এছাড়াও বলছে যে কনভেকশনের কারেন্টের জন্য সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ, ট্রেড উইন্ডস অকার্স ডিউ টু দ্য কনভেকশন কারেন্ট। তো এগুলো কয়েকটা উদাহরণ। ঠিক আছে, লাস্ট হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনটা হলে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তা রেডিয়েশনে কি বলছে, লাইট এ ক্যান্ডেল অ্যান্ড ফিক্স ইট আপরাইট অন দ্য ফ্লোর। আচ্ছা দেখো, এখানে একটা যেটা এক্সপেরিমেন্টটা করতে বলেছে সেটা হলো হচ্ছে যে রেডিয়েশনের একটা মোমবাতিকে জ্বালাতে বলেছে, মোমবাতিটা জ্বলছে। ঠিক আছে, এবার একটা থার্মোমিটারকে আমরা মোমবাতির শিখাটা যেটা আছে তার উপরের দিকে না রেখে শিখাটা যেটা আছে সেটা নিচে রাখলাম, তাহলে আমাদের মোমবাতির শিখা, দেখো থার্মোমিটারের যে বাল্বটা আছে সেটা কিন্তু মোমবাতির শিখাটার নিচে আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাও কিন্তু থার্মোমিটারটা হিট আপ হচ্ছে। তাহলে ওরা বলতে চাচ্ছে যে, তো আমরা একটু আগে দেখলাম যে থ্রু কনভেকশন শিখাটার উপরের দিকে হিট আপ হচ্ছে, মানে উপরে কিন্তু প্রসেসটা হয় কি হচ্ছে, নিচের থেকে গরম বাতাস উপরের দিকে যাচ্ছে, উপরে ঠান্ডা বাতাস নিচে আসতেছে, এভাবে প্রসেসটা চলছে। তার মানে ধীরে 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 স্তরগুলো কিন্তু উত্তপ্ত হতে থাকছে। কিন্তু যদি আমি থার্মোমিটার বাল্বটা যদি এখানে ধর ক্যান্ডেল আর এখানে নিচে রেখেছি, যেখানে শিখাটা তার নিচে রেখেছি, শিখার উপরে রাখিনি, নিচে রেখেছি, তাও কিন্তু সেটা কিন্তু হিট আপ হচ্ছে। এবার বলতে চাই কেন হচ্ছে, এটা তো হওয়ার কথা না, থ্রু কনভেকশন এটা তো হিট আপ হওয়ার কথা না। তখন আরেকটা প্রসেসের কথা বলছে, সেটা হলো হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন একটা প্রসেস যেখানে কিন্তু এখানে যদি শিখাটা থাকে তাহলে শুধুমাত্র উপরে না, চারিদিকটা উত্তপ্ত হচ্ছে, উপর, সাইডে, নিচে সব জায়গায় কিন্তু হিট কিন্তু ট্রান্সমিট করছে। ঠিক আছে, সো এই প্রসেসটার নাম হলো হচ্ছে রেডিয়েশন, যেখানে হিট কিন্তু চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি বলছে, ইন উইন্টার ইফ উই সিট বাই দ্য ফায়ার উই ফিল ওয়ার্মার, ডাজ এ গ্লোয়িং ইলেকট্রিক বাল্ব এমিট হিট ইন অল ডিরেকশন? ইয়েস, গ্লোয়িং ইলেকট্রিক বাল্ব যদি আমরা বাল্বটাকে যদি জ্বালাই তাহলে ওর থেকে হিটটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তেছে, তাহলে ওটাও থ্রু রেডিয়েশনের জন্য হয়েছে। আর এখানে একটা কাঠে আগুন জ্বালানোর কথা বলতেছে, তাহলে ওখানে কিন্তু আমরা উপরে রাখলে তো অবশ্যই বেশি হিট পাবো, কিন্তু আমরা সাইডে রাখি, কারণ হিটটা কিন্তু উপরেও যেমন যাচ্ছে থ্রু কনভেকশন, চারিদিকেও ছড়াচ্ছে থ্রু কন্ডাকশন। তো আমি সাইডে রাখলে কিন্তু আমরা যতটা হিট পাওয়ার ততটা হিট পাবো, উপরে রাখলে বেশি হিট পাবো, তাতে আবার খুব বেশি হিট হলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সাইডে আমরা হিটটা রাখি। ঠিক আছে, থ্রু রেডিয়েশন এটা চারদিকে ছড়ে, তো সাইডেও আমরা কিন্তু হিটটা পাবো। সো হি রেডিয়েশন কি বলছে, দ্য প্রসেস ইন হুইচ নো মেটেরিয়াল মিডিয়াম ইজ রিকোয়ার্ড টু ট্রান্সমিট হিট ফ্রম এ হট সাবস্টেন্স টু দ্য রিলেটিভলি কোল্ড সারাউন্ডিংস ইজ কল্ড রেডিয়েশন। ঠিক আছে, এবার মাথায় রাখবা, সলিড মিডিয়াম লাগবে হচ্ছে কন্ডাকশনের ক্ষেত্রে, এখানে অ্যাটমস মলিকুলসের কোনো রকমের নড়াচড়া হয় না। কনভেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাস লিকুইড মিডিয়াম লাগবে, এখানে মলিকুল, অ্যাটমস, আয়নসের কিন্তু নড়াচড়া হচ্ছে। আর রেডিয়েশনের ক্ষেত্রে কিন্তু মিডিয়ামের দরকার হয় না, রেডিয়েশন কিন্তু যদি মিডিয়াম নাও থাকে তাও কিন্তু আমাদের রেডিয়েশন হবে। বেসিক্যালি রেডিয়েশনের জন্য কোনো মিডিয়ামের কিন্তু প্রয়োজন হয় না। ওকে, তো থার্মোফ্লাক্স এখানে বলছে, থার্মোফ্লাক্সের কনস্ট্রাকশন, থার্মোফ্লাক্সটা স্যার জেমস ডিওয়ার ইনভেন্টেড দিস ফ্লাক্স, আন্ডারলাইন করে দাও, এটা শর্ট কোশ্চেন হিসাবে। তো এই জন্য এটাকে ডিওয়ার ফ্লাক্স করে বলা হচ্ছে। কনস্ট্রাকশনটা দেখে নেই, কনস্ট্রাকশনটা, দ্য ফ্লাক্স কনসিস্ট অফ এ ডাবল ওয়ার্ল্ড কন্টেনার মেড অফ গ্লাস। ঠিক আছে, দুটো ডাবল ওয়ার্ল্ড কন্টেনার, এটা একটা ওয়াল, তারপরে একটা ওয়াল, মাঝখানে এয়ার দিয়ে ফিল্ড আপ। ঠিক আছে, এয়ার থাকতে পারে বা ভ্যাকুয়াম থাকতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, এয়ার হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট, কোনো অসুবিধা নেই, আর ভ্যাকুয়াম থাকলে তো কোনো গল্পই নেই। তাহলে দুটো হচ্ছে কাচের লেয়ার আছে, একটা প্রথমটা আর পরে দ্বিতীয়টা, ওয়াল আছে, কাচের ওয়াল আছে প্রথমটা দ্বিতীয়টা, দ্য আউটার সারফেস অফ দ্য ইনার ওয়াল অ্যান্ড দ্য ইনার সারফেস অফ দ্য আউটার ওয়াল আর সিলভার্ড। এটা ইনার সারফেস, এর আউটার ওয়াল মানে এই যে এই তালুটা, এটা আউটার সারফেস, তার ইনার ওয়াল মানে এটা, তার মানে এই দুই সাইডটা কিন্তু সিলভারের কোটিং দেওয়া আছে। ঠিক আছে,
সো দ্য ওয়ালস আর ভেরি শাইনি। তো এই ওয়ালটা আর এই ওয়ালটা কিন্তু ভেরি শাইনি। অনলি এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ এয়ার রিমেন্স ইন দ্য স্পেস বিটুইন দ্য টু ওয়ালস। দ্য মাউথ of the flask is closed with cork or plastic. Cork plastic the bad conductor of it, তো ওটা দিয়ে ক্লোজ করা থাকে মাথাটা। So the glass pot is placed in a metal or plastic case and is supported by spring at the bottom. বটমে একটা স্প্রিং আছে, যাতে কোনো কারণে যদি পড়ে যায় তাহলে ভেঙে না যায়। স্প্রিংটা তাহলে ওই যে আঘাতটা সেটা নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, তাহলে কি হচ্ছে সহজে কিন্তু ভাঙার সম্ভাবনা থাকতেছে না। আর গোড়াটা কিন্তু প্লাস্টিকের তৈরি হয়, প্লাস্টিক কেস, মানে ফ্লাস্কের বাইরের তলটা কিন্তু প্লাস্টিকের তৈরি করা হয়, কারণ প্লাস্টিক হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট। The space between the external container of the and glass vessel is filled with felt, cotton, glass wool or like substances which are bad conductor of heat. তাহলে এক্সটার্নাল যেটা একদম বাইরের তল, একদম বাইরের তল বলতে ওই প্লাস্টিকের তলে কথা বলছে। আর ওই সেকেন্ড যে ওয়ালটা আছে গ্লাসের, তার মাঝখানে দেখো ছবিতে এরকম ডট 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 করে দেখাচ্ছে, দেখো ডট 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 করে দেওয়া আছে। তো ওইখানে কি দেওয়া আছে, ওখানে তোমার যত সম্ভব ব্যাড কন্ডাক্টর সেগুলো হচ্ছে ফেল্ড, কটন, গ্লাস উল, এগুলো কিন্তু ওখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট। দিয়ে ভেতর জায়গাটা সেকেন্ড গ্লাসের যে সেকেন্ড লেয়ারটা আছে, এইটা সেকেন্ড লেয়ার, আর এটা একদম আউটার লেয়ার, তার মাঝখানে যে ডট 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 করে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এটা থাকে। ওয়ার্কিং প্রিন্সিপাল কি বলছে, এটা কিন্তু কনস্ট্রাকশন ছবি আঁকে কিন্তু কনস্ট্রাকশনটা দিতে পারে, তো এই পয়েন্টগুলো দিবা। ওয়ার্কিং প্রিন্সিপাল কি বলছে, গ্লাস ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট। The lid of the vessel is also made of a substance which is a bad conductor of heat. So এগুলো সব bad conductor of heat. The glass vessel is covered by cork like substances. আচ্ছা, therefore heat cannot flow through this by the process of conduction. তাহলে বেসিক্যালি হচ্ছে যে সমস্ত ব্যাড কন্ডাক্টর অফ হিটগুলো দেওয়া আছে তার জন্য হিট কিন্তু থ্রু কন্ডাকশন কিন্তু বাইরে যেতে পারছে না। বেসিক্যালি কী হচ্ছে, তুমি ভেতরে কী হচ্ছে গরম জল রাখছো, তাহলে ভেতরের যে গরম জলটা যার যে হিটটা সেটা যাতে বাইরে না যেতে পারে। আর যদি ভেতরে ঠান্ডা জল রাখো তাহলে বাইরে থেকে হিট যেন ভেতরে প্রবেশ না করতে হবে, সেটাকে আটকাতে গেলে এখানে ব্যাড কন্ডাক্টর সব ইউজ করতে হবে। ব্যাড কন্ডাক্টর ইউজ করলে ভেতরে যদি গরম জল থাকে তাহলে হিটটা বাইরে যেতে পারবে না, আর ভেতরে যদি ঠান্ডা জল থাকে তাহলে বাইরে থেকে হিট ভেতরে প্রবেশ করতে পারবে না, ব্যাড কন্ডাক্টর লাগবে। সো এই জন্য এটা বলছে দেয়ারফর হিট ক্যানট ফ্লো থ্রু দিস by the process of conduction as the space between the two layers of glass pot is almost air free. Heat cannot flow by the process of conduction or convection. ঠিক আছে, radiant heat is also reflected by the shiny surface of the glass walls, so the loss of the heat। এখানে কি বলছে দেখো, এখানে স্পেসটা যেটা আছে দুটো গ্লাসের যে ওয়াল আছে তার মধ্যে স্পেসটা এয়ার ফ্রি, অলমোস্ট এয়ার ফ্রি, অল্প এয়ার থাকলেও বা অলমোস্ট এয়ার ফ্রি, কোনো অসুবিধা নেই। কারণ এখানে কি হচ্ছে কন্ডাকশনই বলো আর কনভেকশন বলো, কনভেকশনের জন্য এয়ার লাগবে, তো এয়ার যদি নাই থাকে তাহলে কনভেকশন হবে কি করে। আর যদি সামান্য এয়ারও থাকে তাহলে তাতে কন্ডাকশনও বা হবে না, কারণ কন্ডাকশনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম এয়ার ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ ইট। মানে বেসিক্যালি আমরা চাইবো যে ওখানে একদম পুরোপুরি এয়ার ফ্রি থাকে, যাতে কনভেকশনের কোনো সম্ভাবনা না থাকে। ঠিক আছে, সো কন্ডাকশন কনভেকশন কিছুই হবে না এয়ার ফ্রি বলে, অলমোস্ট এয়ার ফ্রি বলে। এরপর কি বলছে, রেডিয়েন্ট হিট ইজ অলসো রিফ্লেক্টেড বাই দ্য শাইনি সার্ফেস অফ দ্য গ্লাস ওয়াস, সো দ্য লস অফ হিট ডিউ টু রেডিয়েশন ইজ অলসো মিনিমাইজ। তাহলে রেডিয়েশন কিন্তু কি হচ্ছে, রেডিয়েশন ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মাথায় রাখবা রেডিয়েশন কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা ইনফ্রারেড রে যেটা আছে লাইটের, সো সেটার জন্য কিন্তু হচ্ছে রেডিয়েশনটা হয়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে, লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর হচ্ছে এক্ষেত্রে এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইনফ্রারেড রেটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো লাইটে যেমন রিফ্লেকশন আছে, আমরা জানি লাইটের রিফ্লেকশন আমরা পড়েছিলাম ক্লাস 7-এ, ঠিক তেমনি ইনফ্রারেড রেরও রিফ্লেকশন আছে। আমরা কি করতেছি, দুটো লেয়ার ইউজ করছি। এই লেয়ার থেকে এটা ওয়াল কাচের তৈরি, এটা ওয়াল কাচের তৈরি, এটা সিলভারে কোটিং দেওয়া, এটা সিলভারে কোটিং দেওয়া। এখান থেকে যেটাও বা রেডিয়েশনের মাধ্যমে হিট বেরোবে সেটা কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে, এসে হিট পড়ছে, ঠিক আছে, রেডিয়েশনের যে হিটটা ইনফ্রারেড রে এসে পড়ছে, আবার রিফ্লেক্টেড হয়ে ব্যাক করে যাচ্ছে, এসে হিট পড়তেছে সেকেন্ড ওয়াল, এটা সেকেন্ড গ্লাস ওয়ালে এসে পড়ছে, রিফ্লেক্টেড হয়ে আবার ফিরে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কি হচ্ছে, আমরা রেডিয়েশনটাকে বন্ধ করছি, ওই জন্য সিলভারের কিন্তু কোটিংটা দেওয়া থাকে। ঠিক আছে,
রেডিয়েশনটাকে বন্ধ করার জন্য সিলভারে কোটিং দেওয়া থাকে। সো দ্য লস অফ হিট ডিউ টু রেডিয়েশন ইজ অলসো মিনিমাইজ হেয়ার হিট ওবেজ দ্য ল অফ রিফ্লেকশন অফ লাইট। All processes of heat flow can be prevented through this means. So a hot substance remains hot and the cold one remains cold for a long time. তার মানে হট সাবস্টেন্সটা তাহলে চিরকাল গরম থাকবে আর কোল্ড সাবস্টেন্সটা চিরকাল ঠান্ডায় থাকবে। তাহলে এই হলো শেষ 45-এ যে পার্টগুলো রেফারেন্স বুক থেকে পড়তে বলেছে সেগুলো কিন্তু অবশ্যই রেফারেন্স বুক থেকে পড়ে নেবা। ঠিক আছে।